এটা কি আলোক নিরপেক্ষ অধ্যায় না আলোক নির্ভর অধ্যায় বলো তো? আলোক 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 নির্ভর। আজকে আমরা পড়বো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এখানে আলোর কোনো প্রভাব নাই। আচ্ছা আপু ফটো সিস্টেমটা একটু বেজাল লাগাই ফেলছে, একটু বুঝাই দেন না আবার। ফটো সিস্টেম 2 হচ্ছে তোমার 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পড়ে, আর ফটো সিস্টেম 1 এ তোমার 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পড়ে। ফটো সিস্টেম 1 চক্রীয় অচক্রীয় দুইটাতে অংশগ্রহণ করে, কিন্তু ফটো সিস্টেম 2 খালি অচক্রীয়তে অংশগ্রহণ করে। এই তো এইটুকু জানলেই তো হইলো। বেজাল লাগাইছে কোন জায়গায়? ক্লাস শেষে বইলো বেজাল কই লাগছে? ওই যে কোনটা মানে অনুজীবে ঘটে না উচ্চ শ্রেণী উদ্ভিদে ঘটে, ওই জায়গাটাই। উচ্চ শ্রেণীতে অচক্রীয় আর অনুজীবে চক্রীয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ অনুজীবে না, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। অনুজীবী আবারই ঘটে নাকি? অনুজীব তো অনুজীবী। নিম্ন শ্রেণীর উদ্ভিদে তোমার হচ্ছে অচক্রীয়, সরি চক্রীয়। উচ্চ শ্রেণীতে অচক্রীয়। আমরা আমাদের জন্য যে খাবারগুলো প্রস্তুত হচ্ছে বড় বড় উদ্ভিদে, সেগুলো অচক্রীয়র মাধ্যমে হচ্ছে। তাছাড়াও আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ে তো আছে। মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর কোনো তেমন প্রভাব নাই। কার্বন বিজারণ প্রক্রিয়ায় আলোর প্রয়োজন পড়ে না। আলোক নিরপেক্ষ পর্যায়ে কিসের বিজারণ ঘটে? এটিপি আর এনএডিপিএস দ্বারা কিসের বিজারণ ঘটে বলতো? এটিপি আর এনএডিপিএস দ্বারা কিসের বিজারণ ঘটে? আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বনের বিজারণ ঘটে। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে তোমার খাদ্য তৈরি করে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। এটাকে অন্ধকার অধ্যায় বলা হইতে পারে। আলো যেহেতু দরকার নাই, অন্ধকারেও চলে এটা, তাই এটাকে অন্ধকার অধ্যায়ও বলা যেতে পারে। আচ্ছা, এই জায়গায় আমাদের কি কি চক্র চলে সেটা একটু দেখতে হবে। ক্যালভিন চক্র, হ্যাচার-স্ল্যাক চক্র, ক্রাসোলুসিয়ান অ্যাসিড চক্র, CAM, ক্রাসোলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। হ্যাঁ, এগুলা পরীক্ষা যদি আসে নিচের কোনটি আলোক নিরপেক্ষ পর্যায়ে নয়? ক্যালভিন চক্র, হ্যাচার-স্ল্যাক চক্র, ক্রাসোলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম, অচক্রীয় ফসফোরাইলেশন। কি হবে आंसर? অচক্রীয় ফসফোরাইলেশন। অচক্রীয় হবে। ঠিক আছে, ওকে। ক্যালভিন চক্র নিয়ে আজকে আলোচনা করবো। ক্যালভিন চক্র ইন্টারমিডিয়েটের অনেক গুরুত্বপূর্ণ একটা চক্র। ইন্টার পরীক্ষা তোমাদের আসতে পারে, হয় 21-এ আসবে নাহলে 22-এর আসবে। ক্যালভিন চক্র বা C3 চক্র। কেন তার নাম C3? তার প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেই পদার্থটা 3 কার্বন বিশিষ্ট। তার প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেই পদার্থটা 3 কার্বন বিশিষ্ট, তাই এটাকে C3 চক্র বলে। ক্যালভিন ও তার সহযোগীরা আবিষ্কার করেছে, তাই এটাকে ক্যালভিন চক্র বলে। এখানে কার্বন 14 আইসোটোপ কার্বনের কয়টা আইসোটোপ আছে আমরা জানি বলতো? কার্বন 14 তিনটা। ওকে, কমেন্টে বললো এখানে 14 ব্যবহার করা হয়েছে। 14 ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? সন্ধানী পদ্ধতিতে ক্লোরেলা নামক একটা শৈবাল নিয়ে কার্বন বিজারণের একটা পথ আবিষ্কৃত হয়েছে, সেটাই ক্যালভিন চক্র। ক্যালভিন চক্রের জন্য ক্যালভিন 1961 সালে নোবেল পুরস্কার পর্যন্ত পাইছে, বুঝছো? এবার আমরা একটু ক্যালভিন চক্রটা পড়বো। আচ্ছা, বায়োতে কি আছে? বায়োতে কি আছে? কার্বন ডাইঅক্সাইড। চলো আমরা ক্যালভিন চক্রে প্রবেশ করি এখন। ক্যালভিন চক্রটা শুরু থেকে একটু ভেঙে ভেঙে পড়বো যাতে মনে থাকে। বায়ো থেকে আসলো তোমার কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আসলো। কার্বন ডাইঅক্সাইড কয় কার্বন বিশিষ্ট? 1 কার্বন। তাহলে এক অণু গ্লুকোজ তৈরিতে আমার কয়বার ক্যালভিন চক্র হইতে হবে? এক অণু গ্লুকোজ তৈরিতে 6 বার ক্যালভিন চক্র হইতে হবে, তাইলেই এক অণু গ্লুকোজ তৈরি হবে। আচ্ছা, কার্বন আসলো। এই কার্বনকে আমাদের পাতার মধ্যে আগে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে রাইবোলোজ 1,5-বিস ফসফেট। রাইবোলোজ 1,5-বিস ফসফেট। এখন তোমার কথা, আপু এইটার নাম রাইবোলোজ 1,5-বিস ফসফেট কেন একটু বলতেছি, অন্য পেজে লিখতেছি। রাইবোলোজ 1,5-বিস ফসফেট হওয়ার কারণ হচ্ছে কার্বন 5 কার্বন বিশিষ্ট যে কার্বন, সেই কার্বনের 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনে ফসফেট মূলক ছিল। বাকিগুলো হাইড্রোজেন দ্বারা বা কিছু দ্বারা ফিল আপ। 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনে ফসফেট মূলক ছিল, তাই এটা 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5-বিস ফসফেট। এই রাইবোলোজ 1,5-বিস ফসফেটের সাথে কি যুক্ত হচ্ছে? রাইবোলোজ 1,5-বিস ফসফেটের সাথে কি যুক্ত হচ্ছে? বায়োস্থ কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে। কোন এনজাইমের প্রভাবে যুক্ত হচ্ছে? রুবিস্কো
রুবিস্কো এনজাইম আমাদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। এই এনজাইম না থাকলে কার্বন ডাইঅক্সাইড রাইবোলোজ 1,5-20% সাথে যুক্ত হইতো না এবং 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ প্রস্তুত করার পদ্ধতি আবিষ্কৃত হইতো না। রুবিস্কো এনজাইমকে তাই দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 2 মার্কের জন্য আসতে পারে, কেন রুবিস্কো এনজাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম? আচ্ছা, গেল আমার 5 কার্বন, 5 কার্বনের সাথে 1 কার্বন মিলে 6 কার্বন। 6 কার্বন বিশিষ্ট একটা জিনিস তৈরি হবে এখন। 6 কার্বন বিশিষ্ট কি তৈরি হবে একটু দেখি আমরা। 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হবে। অস্থায়ী কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড। এটা কয় কার্বন বিশিষ্ট? অস্থায়ী কিটো অ্যাসিডটা 6 কার্বন বিশিষ্ট। আমি চাইলে 6 কার্বনকে ভেঙে 3 কার্বন আলা কয়টা যৌগ বানাইতে পারি? আমি চাইলে 6 কার্বনকে ভেঙে 3 কার্বন আলা কয়টা যৌগ বানাইতে পারি? দুটো। 2টা। ওকে, ঠিক আছে, দুইটাই বানাবো। তবে এটাকে ভাঙার জন্য অবশ্যই পানি দিতে হবে, পানি ছাড়া ভাঙবে না। ভাঙার জন্য পানি দিলাম, অস্থায়ী কিটো অ্যাসিড ভেঙে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। এই যে গ্লিসারিক অ্যাসিডের কথাটা বললাম না, এই গ্লিসারিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট। গ্লিসারিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট এবং তার 3 নম্বর কার্বনে ফসফেট মূলক আছে, তাই তার নাম কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমি তোমাদের এই সংকেতগুলো ফুলফিল করে শিখাতে পারতাম, এখন হচ্ছে আমাদের বেসিকটুকু বুঝলেই হয়েছে, এই জন্য পড়াচ্ছি না। তবে 3য় অধ্যায় যদি কেউ পড়ো, বা আমার ইউটিউবে 11টা লেকচার দিয়ে রাখছি, তোমাদের যদি খুব ইচ্ছা হয় 3য় অধ্যায় সম্পর্কে জানার, সেগুলা অনেক কিছু আছে। এটা না জেনে ইন্টারমিডিয়েট পার করলে মনে হয় মেডিকেলে যে আফসোস করা লাগবে। 3য় অধ্যায় মেডিকেলে বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারে প্রথম 2-3 চ্যাপ্টার ওই চ্যাপ্টার নিয়ে আছে, পড়ে দেখো, ওই জায়গাগুলো সব আইকে পড়েছিলাম একবার বোর্ডে। আচ্ছা, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, তাহলে কয় অণু? 3 কার্বন বিশিষ্ট হলে 2 অণু। 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডকে যদি আমি 1,3 বিসফসফো, বিসফসফো কখন বলে বলো তো? ফসফেট কয়টা থাকলে বিসফসফো বলে? দুইটা। 2টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার ছিল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আমি চাচ্ছি 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড করতে এটাকে। 1,3 বিসফসফোগ্লিসারিক, তাহলে আমার একটা এক্সট্রা কি আনতে হচ্ছে বলো তো? আমার একটা এক্সট্রা কি আনতে হচ্ছে? একটা ফসফেট আনা লাগতেছে। আমি কি থেকে ফসফেট পেতে পারি? এই যে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড করতেছে, এটা ফসফেট আনতেছে, আমি কই থেকে ফসফেট আনতে পারি? কি ভেঙে আমি ফসফেট আনতে পারি? ওই এটিপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটিপি ওই যে ভেঙে এডিপি। আমার চক্রীয় অচক্রীয় পর্যায়ে যে এটিপি তৈরি হয়েছিল, সেই এটিপিকে আমি ভাঙবো, ভেঙে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করব। এখানে একটা এনজাইম কাজ করবে, এনজাইমটার নাম কি? এনজাইম, এখানে যে এনজাইমটা কাজ করবে এনজাইমটার নাম হচ্ছে কাইনেজ এনজাইম। এখানে একটা কাইনেজ নামক এনজাইম কাজ করবে। ওকে, এডিপি ভেঙে এটিপি তৈরি হলো, কাইনেজ এনজাইম কাজ করেছে। আমি 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করেছি। এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডকে বলা হয় তোমার 3BPGA। ও, আরেকটা কথা বলতে ভুলছি, এটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাকে কি বলে? 3PGA। আর এই 3P, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করতেছি, দাঁড়াও। আমাদের 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডকে 3PGA বলে। এই 3PGA 3 কার্বন বিশিষ্ট এবং এটাই আমাদের এখানে স্থায়ী পদার্থ। আমাদের ক্যালভিন চক্রে স্থায়ী পদার্থের নাম কি? ক্যালভিন চক্রে স্থায়ী পদার্থের নাম হচ্ছে 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট বিধায় এটাকে ক্যালভিন চক্র বলা হয় বা C3 চক্র বলা হয়। আচ্ছা, দেখলাম, দেখার পরে আমরা এখন কোথায় আছি? আমরা এখন 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে আছি। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে আছি। 1,3 বিসফসফো, আজকে একটু কষ্ট করে পড়ো তোমরা, আমাদের ভুলে টাইপোটা রেখা হয়েছে না, এটা আজকে এমন কষ্ট হতো না। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পড়াচ্ছো? ম্যাথস না, বাসা নিয়েছি না, বাসায় হোস্টেলে পড়ানো যায় তো রুমে, কিন্তু তাও কমফোর্ট ফিল করি নাই, বাসায় নিছি, বাসায় পড়াবো। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাও 3 কার্বন বিশিষ্ট, তাহলে কয় অণু? এটাও 3 কার্বন বিশিষ্ট, তাহলে কয় অণু? 2 অণু। আচ্ছা, এটাও 3 কার্বন বিশিষ্ট এবং 2 অণু, তাহলে তৈরি করলাম। এবার আসো আমি এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডকে দুইটা জিনিস বানাবো। একটা বানাবো হচ্ছে অ্যাসিটোন, আর একটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের নাম হচ্ছে, এটাও 3 কার্বন বিশিষ্টই, অ্যালডিহাইডের নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড 3 ফসফেট, 3 ফসফেট। আচ্ছা, 2 অণু, এক অণু দিয়ে যদি আমি গ্লিসারালডিহাইড 3 ফসফেট বানাই, এক অণু দিয়ে যদি আমি গ্লিসারালডিহাইড 3 ফসফেট বানাই, আরেকটা অণু দিয়ে আমি কি বানাতে পারবো?
ডাইহাইড্রোক্সি 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 অ্যাসিটোন ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই যে একটা হচ্ছে গ্লিসালডিহাইড, একটা হচ্ছে কিটোন। আচ্ছা, অ্যালডিহাইডের কিটোন পরস্পর কি বলতো? অ্যালডিহাইডের কিটোন পরস্পরের আইসোমার, সমান, তাই না? তাহলে আমাদের এই জায়গায় চিহ্নটা হচ্ছে উভয়মুখী চিহ্ন হবে। আমাদের এই জায়গায় যে চিহ্নটা হচ্ছে এটা থেকে এটা হতে পারে, এটা থেকে এটা হতে পারে। এবার আসলে আমরা একটু বইতে যাব। দেখেন একটু এটার উপরে ক্যামেরাটা ধরো, তাহলে পড়াতে সুবিধা হয় আমার। আচ্ছা, এবার আসো আমাদের কই থেকে আমরা কই আসলাম একটু দেখবো। আমরা ছিলাম হচ্ছে পাতার মধ্যে ছিল আমার 1,5 রাইবোলোজ 1,5 বিসফসফেট 5 কার্বন, তার সাথে কার্বন ডাইঅক্সাইড আসলো, রুবিস্কো এনজাইম তাকে অস্থায়ী কিটো অ্যাসিড বানাইলো। অস্থায়ী কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্টটাকে ভাঙলে অস্থায়ী, তাই তাড়াতাড়ি ভেঙে যাবে। ভেঙে আমার 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আমি আবার এর সাথে আরেকটা ফসফেট যুক্ত করতে চাচ্ছি। তাহলে ফসফেট যুক্ত করলে এটিপি কে ভেঙে আমি এটিপি বানায় ফসফেট পাবো। সেই ফসফেটটা আমি আবার 1 নাম্বার কার্বনে দিছি, তাহলে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে। এই 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড যেহেতু 2 অণু, এক অণু দিয়ে আমি একটা অ্যালডিহাইড বানাবো, আরেক অণু দিয়ে আমি একটা কিটোন বানাবো, অ্যালডিহাইড আর কিটোন। এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত বুঝছি আমরা। দেখো তো এখান থেকে এই পর্যন্ত বুঝছি কিনা, কেমনে কেমনে আসলাম এগুলা পরে। আচ্ছা, এবার আমি অ্যালডিহাইড আর কিটোন পাইছি। অ্যালডিহাইড 3 কার্বন, কিটোনও 3 কার্বন। 3 কার্বন মিলে আমার কত কার্বন হবে? অ্যালডিহাইডও 3 কার্বন, অ্যাসিটোনও কিটোনও 6 কার্বন হবে। তাহলে 6 কার্বন বিশিষ্ট আমি কি পাইলাম? আমার কিটোমূলক আছে, কিটোনে কিটোমূলক আছে। কিটোমূলক আলা যে যৌগ সেটা ফ্রুক্টোজ। কিটোমূলক আলা যৌগ ফ্রুক্টোজ, আমি ফ্রুক্টোজ আগে পাইছি। ফ্রুক্টোজ কয় কার্বন বিশিষ্ট? গ্লুকোজ ফ্রুক্টোজের কথা তোমাদের মনে আছে? 6 কার্বন বিশিষ্ট। 6 কার্বন। ওকে, আরেকবার রিপিট দিব আমি, সমস্যা নাই, আপাতত একবার শোনো। 6 কার্বন বিশিষ্ট আমার ফ্রুক্টোজ হয়েছে। এই ফ্রুক্টোজকে আমি আবার একটা ফসফেট যদি সরাই ফেলি, তাহলে আমার এডিপি কিসে কনভার্ট হবে? আবার আমি একটা ফসফেট সরাই ফেলবো, তাহলে এটিপি তে কনভার্ট হবে, অথবা আমার একটা ইনঅর্গানিক ফসফেট বাইরে বের হয়ে যাবে, তাই না? একটা ফসফেট বের করে দিয়ে আমি 1,6-বিস-ফসফেটকে আমি শুধু ফসফেট করে দিলাম, ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেটকে আমি গ্লুকোজ 6 ফসফেট বানাইতে পারি। ফ্রুক্টোজ যে কথা, গ্লুকোজ একই কথা, সমানও। গ্লুকোজ 6 ফসফেটে 6 নাম্বার কার্বনের ফসফেটটাকে আমি টেনে 1 নাম্বার কার্বনে নিয়ে আসতে পারি। 1 নাম্বার কার্বনে নিয়ে আসা আমি এডিপি গ্লুকোজ আর ইউডিপি গ্লুকোজ বানাইতে পারি। এডিপি গ্লুকোজ থেকে স্টার্চ আর ইউডিপি গ্লুকোজ থেকে সুক্রোজ। এখন কথা হচ্ছে, দেখো তো এই জিনিসগুলা কি আমার চক্রের কোনো অংশ নাকি আলাদা অংশ? এইটুকু জিনিস কি আমার কোনো চক্রের অংশ নাকি আলাদা? আলাদা। আলাদা। এরা আমার চক্রে অংশগ্রহণ করে না, এরা প্রোডাক্ট হিসেবে বের হয়ে গেছে। আমরা যদি চাই ক্যালভিন চক্রের মাধ্যমে খাদ্য তৈরি করে ফেলবো, স্টার্চ আর সুক্রোজ তৈরি করে ফেলবো, তাহলে আমরা এই চক্র এখানে থামাই দিতে পারি। কিন্তু আমরা যদি এডিপি হচ্ছে অ্যাডেনিন ডাই ফসফেট, আর ইউডিপি হচ্ছে ইউরিডিন ডাইফসফেট, বুঝছো? পেছনে আছে এগুলো দেওয়া। তাহলে এবার আসো আমাদের এখানে, আমরা এইখান থেকে আমি আবার ব্যাক করতে পারি যে আমার ইচ্ছা হয়েছে বা গাছের ইচ্ছা হয়েছে যে সে খাদ্য তৈরি করবে না, তাহলে সে এই ফ্রুক্টোজ 6 ফসফেটটা এদিকে চলে আসবে। দেখো একটু খেয়াল করে, আমাদের ফ্রুক্টোজ 6 ফসফেট যাচ্ছে। এই দিক থেকে আমাদের কি ছিল? গ্লিসারলের 3 ফসফেট 3 কার্বন বিশিষ্ট। এটার সাথে কোনোভাবে একটা কার্বন যুক্ত, এটা 4 কার্বন বিশিষ্ট হইলো। 4 কার্বন আর 6 কার্বন মিলে কত কার্বন হবে? এটা আর এটা মিলে কত কার্বন হবে বলতো? 9 কার্বন। 9 কার্বন। 4 9 কার্বন। 4 আর 6 মিলে আচ্ছা 10 কার্বন হয়। 1 মিনিট, 4 আর 3 3 আর 6 হবে আপু। 3 কার্বন আর 6 কার্বন, 4 না, সরি ভুল বলছি। 3 কার্বন আর 6 কার্বন মিলে হয় 9 কার্বন। আমি 9 কে যদি 4 আর 5 ভাঙি হবে? 9 কে 4 আর 5 দিয়ে ভাঙলে হবে না? 9 কে ভাঙা তুমি 4 আর 5 করতে পারো না? অবশ্যই পারো। তাহলে 9 কে ভেঙে, সেই 9 কার্বনকে ভেঙে আমি 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোজ এবং 5 কার্বন বিশিষ্ট জাইলোলোজ তৈরি করলাম। 9 কার্বনকে ভেঙে আমি 9 কে কি করলাম? 4 + 5 করলাম, করছিলাম 3 + 6 দিয়ে 9। এখন আমি কি করলাম? 4 + 5 দিয়ে 9 করলাম, জাইলোলোজ পেলাম আর ইরিথ্রোজ পেলাম। ইরিথ্রোজটা কোনো কাজে লাগবে না। জাইলোলোজ যে কথা, রাইবোলোজ একই কথা। জাইলোলোজটা কিসে কনভার্ট হবে? রাইবোলোজ তে কনভার্ট হবে। এখন আমি যদি ডাইরেক্ট এটিপি আনতে পারি, এটিপি কে ভেঙে এটিপি করে একটা তাহলে ফসফেট আনতে পারি, তাহলে রাইবোলোজ 5 ফসফেট হয়ে গেল, রাইবোলোজ 1,5 বিসফসফেট। তারপর আবার আলটিমেটলি চলতে থাকবে রিঅ্যাকশন, বুঝছো? যদি না বুঝো আমি আরেকবার বোঝাবো। এখন মাথা ঠান্ডা, সবাই একবার তো শুনছো, শোনা গেছে, এবার আমরা একটু আরেকবার বুঝবো।
তোমার পাতায় কি আছে কমেন্ট করবা সবাই। পাতায় কি ছিল ফার্স্টে থেকেই? তোমার পাতায় কি ছিল? পাতায় কি ছিল? পাতা আমি একবার আরেকবার বুঝাবো, একটু তোমরা শুরু বুঝো এখন। আমার পাতায় কি ছিল? পাতায় ছিল 1,5, হ্যাঁ আরেকবার পড়াচ্ছি তো। পাতায় ছিল 1,5 বিসফসফেট। পাতায় ছিল রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ কত কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। তার সাথে আমি আনলাম 1 কার্বন, কার্বন ডাইঅক্সাইড। 5 কার্বন কত কার্বনে কনভার্ট হইলো? 5 কার্বন কত কার্বনে কনভার্ট হইলো? 5 কার্বন 6 কার্বনে কনভার্ট হইলো। 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। অস্থায়ী জিনিস কি কখনো টিকে থাকে? অস্থায়ী জিনিস না। কি টিকে থাকে না? ভেঙে যাবে। কিসের দ্বারা ভেঙে যাবে? পানির সংস্পর্শে। পানির সংস্পর্শে ভেঙে এসে 2 অণু কি তৈরি করবে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, তাই কয় অণু তৈরি করতে পারছি আমরা? 2 অণু তৈরি করতে পারছি। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যদি আমি আরেকটা ফসফেট যুক্ত করতে পারি, তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কিসে কনভার্ট হয়? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হয়, তাই না? 3 নাম্বার কার্বনের ফসফেট ছিল, এখন আমি আরেকটা ফসফেট আনতেছি, তাহলে 1 নাম্বার কার্বন যুক্ত হবে। খেয়াল করে দেখো, ফার্স্টে 6 নাম্বারে যদি 6 কার্বন বিশিষ্ট যৌগ থাকে তাহলে ফার্স্টে 6 নাম্বারে যুক্ত হয়, পরে 1 নাম্বারেও যুক্ত হয়। যদি 5 কার্বন বিশিষ্ট থাকে তাহলে ফার্স্টে 5 এ যুক্ত হয়, তারপরে 1 এও যুক্ত হয়। যদি 3 কার্বন বিশিষ্ট থাকে তাহলে ফার্স্টে 3 এ যুক্ত হয়, পরে আবার 1 এও যুক্ত হয়, তাই না? যেই যৌগ যত কার্বন বিশিষ্ট তার লাস্ট মূলকে আগে যুক্ত হয় ফসফেট, তারপরে 1 নম্বরে যুক্ত হয়। এটাই তো আমরা বারবার দেখতে পাচ্ছি। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেল 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কয় অণু? যেহেতু 2 অণু, তাহলে 1 অণু দিয়ে আমি পাবো গ্লিসারলডিহাইড 3 ফসফেট। আরেক অণু দিয়ে আমি তৈরি করতে পারবো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। একটা কিটোন আর একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কিটোন মিলে অ্যালডোলেজ এনজাইমের মাধ্যমে আমি কি তৈরি করতে পারি? ফ্রুক্টোজ তৈরি করতে পারি। আমার এখানেও একটা ফসফেট আছে, এখানে একটা ফসফেট আছে। অ্যাসিটোন 3 ফসফেট একটা ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট একটা ফসফেট। তাহলে আমি ফ্রুক্টোজ যেহেতু 6 কার্বন বিশিষ্ট কত কত নাম্বারের দুইটা ফসফেট দিতে পারি? যেহেতু 6 কার্বন বিশিষ্ট, তাহলে ফার্স্টেরটা আর লাস্টেরটা, তাহলে আমি 6 নাম্বার আর 1 নম্বরে। তারপরে আমি ফ্রুক্টোজ একটা ফসফেট কমাই দিতে পারি, বের করে দিতে পারি একটা ফসফেটকে, বায়োতে বের করে দিলাম। থাকলো আমার 6টা ফসফেট, সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেটকে আমি গ্লুকোজ 6 ফসফেট বানাইতে পারি। গ্লুকোজ 6 ফসফেট থেকে আমি 6 নাম্বার কার্বনের ফসফেটটাকে 1 নাম্বার কার্বনে নিয়ে গেলে গ্লুকোজ 1 ফসফেট হয়ে যায়। গ্লুকোজ 1 ফসফেট থেকে এডিপি গ্লুকোজ আর ইউডিপি গ্লুকোজ। এডিপি গ্লুকোজ থেকে হয় স্টার্চ আর ইউডিপি গ্লুকোজ থেকে সুক্রোজ। আমার চক্র শেষ। কিন্তু যদি চক্র এটা পুরাটা আসে, চক্র 4 মার্কের জন্য আসে, পুরা চক্রটা দিতে হয়, পুরা ফুল চক্রটা আসে, বুঝছো? অনেক ক্রিটিক্যাল এটা, একটু এটাই সবচেয়ে কঠিন চক্র। যদি এটা বুঝো তাহলে আর কোনো কঠিন চক্র নাই এই চ্যাপ্টারে। এখন অবশ্য আমার 3 গ্লিসারলে 3 ফসফেট 3 কার্বন বিশিষ্ট, আর এদিকে ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট। 6 আর 3 কার্বন মিলে কত কার্বন হয়? 6 আর 3 কার্বন মিলে 9 কার্বন হয়। 9 কে আমি কত কত ভাঙতে পারি? 4 + 5 করতে পারি। 4 কার্বন বিশিষ্ট যে যৌগ তার নাম এরিথ্রোজ, 5 কার্বন বিশিষ্ট যে যৌগ তার নাম হচ্ছে জাইলোলোজ। 4 কার্বন তাই কত নাম্বার কার্বনের ফসফেট? 4 কার্বন। এখানে একটা ফসফেট দেখো, এই জায়গা ছিল কত? একটা ফসফেট, এই জায়গায় পাইলাম একটা ফসফেট, দুইটা ফসফেট, তাহলে একটা এটা দেবো, একটা এটা দেবো। 4 কার্বনের 4 নম্বরের ফসফেট, 5 কার্বনের 5 নম্বরের ফসফেট, তাই না? ফসফেট সবসময় শেষের কার্বনে যুক্ত হয়, তারপরে হচ্ছে 1 নম্বর কার্বনে যায়। এখানে আমরা একটা একটা করে দিয়ে গেলাম যে এরিথ্রোজের কোনো কাজ নাই। জাইলোলোজ, জাইলোলোজকে যদি আমি রাইবোলোজ বানাই কেউ আমার কিছু বলবে না, কারণ জাইলোলোজ আর রাইবোলোজ পরস্পরের আইসোমার, ইপিমারেজ এনজাইমের সাহায্যে হয় এটা। রাইবোলোজের সাথে যদি আমি একটা ফসফেট যুক্ত করতে চাই, কাকে ভেঙে যুক্ত করতে হবে? এটিপি কে ভেঙে এটিপি বানাতে একটা ফসফেট, আর এখানে একটা কাইনেজ এনজাইম, তাহলে রাইবোলোজ 1,5 বিসফসফেট হয়ে গেল। এইভাবে আমাদের চক্রটা চলতে থাকে আর খাদ্য উৎপাদন হইতে থাকে একদিক দিয়ে। এখন আমার কথা হচ্ছে, কে আমাকে বলতে পারবা এই চক্রটা? দেখি কে আমাকে সাহস করে বলতে পারবা এই চক্রটা না দেখে? আমি। আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো। মাহিন। ছেলেরা তো সাহসই পায় না, তাও মাহিন সাহস পাইছে, বলো। ছেলেদের আমি হাতি তুলতে দেখি না। প্রথমে এখানে থাকে রাইবোলোজ 1,5 বিসফসফেট। সেটা রুবিস্কো এনজাইমের সাহায্যে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে যুক্ত হয় 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী একটা যৌগ তৈরি করে। সেটা পরবর্তীতে ভেঙে 3 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। তো অস্থায়ী কিটো অ্যাসিডের সাথে কার্বন বিশিষ্ট মাইল 6 কার্বন সরি বিশিষ্ট অস্থায়ী 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিছু অ্যাসিড, সেটা পানির সাহায্যে ভেঙে 3 কার্বন বিশিষ্ট স্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে।
তারপর ওখানে এটিপি ভেঙে ফসফেট যুক্ত হয় 3GPA। তারপরে পরবর্তীতে আরো একটা ফসফেট যুক্ত হয়। আস্তে 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 আস্তে। আমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে হ্যাঁ, কিন্তু আচ্ছা, এটিপি ভাঙে। ওখানে তো প্রথমে ফসফেট মূলক থাকে, সরি আপু, ফসফেট মূলক তো আগেই থাকে, তাহলে পরবর্তীতে আরেকটা ফসফেট এটিপি ভেঙে যুক্ত হয় তাহলে 1,3 বিসফসফেট গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, বিসফসফো। তারপর তারপর যেহেতু 2 অণু, এক অণু দিয়ে কি হয়? যেহেতু 2 অণু, এক অণু দিয়ে গ্লিসালডিহাইড, আর এক অণু দিয়ে ডাইহাইড্রক্সি আরেকদিন, অ্যাসিড। হ্যাঁ, তারপর ওই দুইটা একসাথে মিলিত হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন করে। সেটা থেকে আবার একটা ফসফেট চলে গেলে 1,6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হয়। তো ফ্রুক্টোজ 6 ফসফেটকে আবার গ্লুকোজে রূপান্তরিত করা যায়। গ্লুকোজ থেকে এডিপি এস্টাস আর ইউডিপি সুক্রোজ উৎপন্ন হয়। আবার ঠিক আছে, সেই ঠিক আছে। আবার একটু বলেছে, আর ওখানে ঠিক এক ফসফেট বলো নি, এক ফসফেট বইলা তারপর এডিপি এডিপিতে যাও। ঠিক আছে, তারপরে তারপরে ওখান থেকে ফ্রুক্টোজ 1 ফসফেট আছে, আর ওখানে আছে যায় অ্যালডিহাইড আছে 3G ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে। ওই দুইটা মিলে 9 কার্বন বিশিষ্ট একটা যৌগ গঠন হবে। 9 কার্বনকে ভেঙে 4 আর 5 হবে। 4 নম্বরে হচ্ছে যে কি আপু এটা 4 নম্বরটা? ইরিথ্রোজ, ইরিথ্রোজ হ্যাঁ, এরিথ্রোজ 1 ফসফেট, আর হচ্ছে যে জাইলুলোজ 1 ফসফেট। তো জাইলুলোজটা আমাকে আমরা আবার প্রান্তে যুক্ত হয়, শুরুতে না, সবাই শেষে যুক্ত হয়। তাহলে 4 ফসফেট আর 5 ফসফেট। জাইলুলোজ 5 কার্বন মিশ্রিত, তাই 5 ফসফেট। ইরিথ্রোজ 4 কার্বন মিশ্রিত, 4 ফসফেট। জাইলুলোজ থেকে কি বানাতে পারি? জাইলুলোজ থেকে রাইবোলোজ বানাইতে পারি। রাইবোলোজ 1 ফসফেট, রাইবোলোজের সাথে আরেকটা এটিপি যুক্ত করে দিলে, সরি, আইপি যুক্ত করে দিলে তো 1 ফাস রাইবোলোজ 1 ফাস বিসফসফেট আবার উৎপন্ন হয়ে যায় চক্রটা। অনেক কষ্ট করে মাহিন শেষ করলো। আচ্ছা, বাকিরা শুনো কিন্তু, হ্যাঁ, শুনলেও কিন্তু পড়া হয়। এই চক্রটা পারতেই হবে। আজকে আমরা পায়রা যাব। মেঘলা বলো, জান্নাত আর মেঘলা। ফার্স্টে কি? বাকিরা বলার জন্য রেডি হও। যারা হাত তুলো নাই, হাত তোলার সাহস করো। জান্নাত আর মেঘলা বলো তো, ফার্স্টে কি হইলো জি আমাদের? আপু। আপু, গাছের পাতায় থেকে রাইবোলোজ, সেখান থেকে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড, ওইখানে থেকে 6 কার্বন, সেখানে পানির মাধ্যমে ভেঙে ওইখানে হয় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে এটিপি থেকে ভেঙে ওখানে এটিপি আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়। ওইখানে ইনঅর্গানিক ফসফেট ওর সাথে যুক্ত হয়ে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। ওইখানে 3 কার্বন থাকে এবং 2 অণু থাকে। 2 অণু ভেঙে একটা হচ্ছে গ্লিসালডোহাইড 3 ফসফেট হয়, আর একটা হচ্ছে অ্যাসিটন ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট হয়। আর ওই দুটা মিলিত হয়ে হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, সেখান থেকে 6 কার্বন, সেটা ভেঙে হচ্ছে মানে সেটা থেকে এটা ফসফেট বেরিয়ে যায় হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়। 6 ফসফেট ওইখানে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট একটা, আর এটা হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট একটা। গ্লুকোজ 1 ফসফেট থেকে তৈরি হয় এডিপি গ্লুকোজ আর হচ্ছে ইউডিপি গ্লুকোজ। আচ্ছা, 6 আর 3 মিলে ওই গ্লিসালডিহাইড আর ফ্রুক্টোজ মিলে হয় 9 কার্বন। 9 কার্বন। ওইখানে হচ্ছে ইরিথ্রোজ, আর এটা হচ্ছে জাইলোলোজ 5 ফসফেট। আর জাইলোলোজ 5 ফসফেট থেকে আবার রাইবোলোজ 5 ফসফেট, সেখান থেকে এটিপি থেকে আবার এডিপি ভেঙে রাইবোলোজ 1 বিসফসফেট তৈরি হয়। সোজা না বলো তো, মঞ্জিয়া বলো তো, মঞ্জিয়া। একদমই সোজা, দেখো ভাল লাগবে তোমাদের পরে। একদমই সোজা, মঞ্জিয়া বলো। প্রথমে আপু হচ্ছে রাইবোলেজ 1,5 বিসফসফেটটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে ওখানে হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, যেটা হচ্ছে 6 কার্বনের। তারপর ওখানে পানি যুক্ত হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। তারপর ওটা হচ্ছে আপু 3 কার্বন থাকে আর 2 অণু থাকে। তারপর ওটা কাইনেজ এনজাইমের সাথে ভেঙে আবার এটিপি থেকে এডিপি উৎপন্ন হয়। এটিপিটা ভেঙে আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেটও মুক্ত হয়, আর ওইটা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। তারপরে ওইটা 2 অণু থাকে, তো ওই 2 অণুটার মধ্যে এক অণু হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট গঠন করে, আর এক অণু হচ্ছে হাইড্রোক্সি অ্যাসিটোন গঠন করে। আর ওই গ্লিসারলডিহাইড আর হচ্ছে হাইড্রোক্সি অ্যাসিটোন একত্রে মিলে অ্যালডোজ এনজাইমের সাহায্যে হচ্ছে ফ্রুক্টোজ তৈরি করে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তো এই ফ্রুক্টোজটা আবার হচ্ছে
পানির সাহায্যে আবার হচ্ছে বিক্রিয়া করে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করে। আর ফ্রুক্টোজ 6 ফসফেটটা আবার হচ্ছে দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে গ্লুকোজ 6 আর একটা হচ্ছে গ্লুকোজ 1। 6 ফসফেট গ্লুকোজ 6, আবার গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 1 ফসফেট যাই, বুঝছো? দুইটা ভাগে না, একটা ভাগেই হয়। ফ্রুক্টোজই তো গ্লুকোজ, একই তো কথা, ওরা তো সমান, ওরা তো আপন ভাই, ওদের চেহারা একই রকমের, তাই গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট একই কথা। তারপর গ্লুকোজ থেকে গ্লুকোজ 1 ফসফেট মানে 6 নাম্বার ফসফেটটা 1 নম্বরে চলে আসে, তারপরে শেষ। পারবা, বুঝছো? বাকিরাও পারবা, সমস্যা নাই, নিজেরা একবার বলা ট্রাই করো, তাহলে হয়ে যাবে। আমরা আজকে এই চক্রটাই খুব ভালো করে বাসায় লিখবো, আপু এটাকে না দেখেও করবো আমরা? হ্যাঁ, না দেখে নিজে নিজে আয়নার সামনে বলবা বা একা একা বলবা, দেখবা বলতে পারো কিনা। এটা বলতে আপু, পারলে আপু এটাকে এমনি কলম দিয়ে আঁকলে তো হবে না? চিত্র মিত্র এগুলো তো বুঝি নেই। পরীক্ষার আগে পেন্সিল দাইকো। হ্যাঁ পরীক্ষাতে পেন্সিল দিয়ে আঁকবো? আপনি ঠিক এখানে আসবে চিত্রটা? হ্যাঁ আসে, আল্লাহ কি বলে। এই চিত্রটা হচ্ছে ওই যে তোমার সামান্তপু চান্স পাইছে না মেডিকেলে, ওরে তো আমি 3 ঘন্টা করে পড়াইতাম, ও তো টেস্টের পরে পড়াশোনা শুরু করছিল, বলছিলাম মনে হয় তোমাদের। ওর এই চক্রটা বসায় মুখস্থ করে দিয়ে আসছিলাম, লাকিলি চক্রটা চলে আসছে, এবং ওদের রুমে নাকি কেউই পারে না, ও একা পারছে। বলে আপু আমার রানী রানী ফিল হইতেছিল, সবাই বলে এই সামান্তা ক্যালভিন চক্র পারে, পুরো হল ওরটা দেখে কপি করছিল, বুঝছো? এই চক্র 2019 সালে আসছে, 2020 তো হইলই না এক্সাম, 2021-এ আসতে পারে, বুঝছো? 21 এটা পড়ো। আচ্ছা আপু, এত বড় চক্র তো বইতে যেভাবে আছে এভাবে যদি আঁকি খাতায় তাহলে তো হবে না। তো এটাকে যদি আমরা ইংলিশের মতো ফ্লোচার্ট দিয়ে আঁকি তাহলে কি হবে? না না, ফ্লোচার্ট দিয়ে আঁকলে তো তোমার আবার চক্র করতে পারতেছো না, ফ্লোচার্ট তো নিচে থেমে যায়। না মানে মনে এটা করেন না- একেবারে প্রথমে যেটা আছে যে রাইবোলোজ 1-5-20 সেট দিয়ে শুরু করবো, আবার শেষে গিয়ে ওইটাই লিখে দিব, তাহলে হবে না? হবে, কিন্তু এটা স্যাররা অ্যাকসেপ্ট করে না। তুমি চাইলে 2 পেজ ইউজ করতে পারো, এই পেজ আর এই পেজ, বুঝছো? এই পেজ আর আচ্ছা আপু। এই পেজ, 2 পেজ ইউজ করে লিখো। 2 পেজ ইউজ করে এই পেজ থেকে শুরু করবা, ওই পেজে যাইতে পারবা। ভালো। আচ্ছা আপু ঠিক আছে। এটা লেখার পর কি আবার ব্যাখ্যা দেওয়া লাগবে নাকি শুধু এটা লিখে দিলেই হবে? এটা দিয়া মোটামুটি হালকা পাতলা তুমি যা লেখছো, যেখানে ছিল কার্বন ডাই অক্সাইড আসলো, যা করছো সেটা একটু হালকা পাতলা নিচে লেখা দিলে হবে, অত ডিটেলস লাগে না, বুঝছো? আগে চক্রটাই দেখে টিচাররা, চক্রটা ঠিক আছে তোমার। আপু ফ্রি ক্লাস হুম। দিছিলেন না এটা? ওইখানে হ্যাঁ। বলছিলেন যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা আবার রাইবোলোজে যেতে পারবো। ওইখানে 2টা রাস্তা আছে, যে মাঝখান থেকে আবার ওই 1-5-20 ফসফেটে চলে যেতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, বলি নাই একটু একটু ওয়েট। তোমার তো মাথায় অনেক ভালো সেল, টি সেল ভালো কাজ করে। হ্যাঁ, আমরা এই জায়গা থেকে আবার এখানে চলে যেতে পারি, এইখানে একদম এখান থেকে আরইউবিপি মানে রাইবোলোজ বিসফসফেট পুনরুৎপাদন হতে পারে এই জিনিসটা থেকে। কিভাবে? এখানে তো 3 কার্বন আছে, তাহলে আমি বাকি আরো কার্বন কই থেকে পেতে পারি? এই দিক থেকে আমার কার্বন সাপ্লাই হতে পারে, সাপ্লাই হয়ে এখানে আবার আমি ব্যাক করতে পারি। তাই তুমি চক্র শেষ হওয়ার পরে টান দিয়ে এখান থেকে এরকম করে একটা দাগ দিয়ে দিতে পারো, বুঝছো? পুনরুৎপাদন কখনো আসে না, তা ওই জায়গায় যেহেতু দেওয়া আছে তাই পুনরুৎপাদন তুমি করতে পারো, এখানে থেমে যেতে পারো, একদম এই কোণাতে থেমে যায়, এখান থেকে তুমি এইটুকু কন্টিনিউ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তবে মেইনটা আগে শিখো, তারপরে আর বাদ বাকি কি করা যায় না করা যায় দেখলেই বুঝবা নিজে। আগে এই পুরো চক্রটা শিখো, কারো কোশ্চেন থাকলে তাহলে থাকবে। এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওইখান থেকেও কি শেষ করা যায়? হ্যাঁ আপু এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওইখানেও কি শেষ করা যায় বিক্রিয়া, যেহেতু ওইখানে ডট ডট দেওয়া আছে? হ্যাঁ, এইটুকু আসা যায়, এইটুকু করা যায়। এখানে খালি ঘুরতে থাকে, খাদ্য আর তৈরি হয় না। ছোটবেলায় উদ্ভিদ ছোটবেলায় খাদ্য তৈরি করে আমাদের, আপু তাহলে সরি, ওইখানে কিভাবে থেমে যাবে? এই যে এইটুকু হয়ে এই দিকে যায়, এই জায়গা থেকে আবার এই জায়গায় চলে এখানে এসে থেমে যাবে, আবার এখানে এসে আবার শুরু করে আবার ঘুরে এখানে এসে থেমে যাবে, এরকম করে চলতে থাকবে, বুঝছো? পুনরুৎপাদন এইদিকে আর কন্টিনিউ করবে না, করতে পারে চক্র মাঝে মাঝে। অনেক উদ্ভিদ দেখো বড়ই হয় না, একদম ছোট হয়ে থাকে, ওদের খাদ্যই তৈরি হয় না, কোনো কারণে কিছুর অভাব ঘটে, বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়, রেয়ার। ঠিক আছে, তোমাদের কারো কোশ্চেন থাকলে থাকো, নাহলে বাকিরা চলে যাও, আজকে এই পর্যন্তই পড়াবো। কোশ্চেন থাকলে করবা, বাকি হ্যান্ড রাইজ যারা করছিলা তারা সবাই হ্যান্ড রাইজ অফ করে, কোশ্চেন যাদের আছে তাদের পরের পেজ পড়াবে না? কার্বন চক্রে কি কি গঠন, মানে ক্যালভিন চক্রে কি কি আছে ওইটা? ক্যালভিন চক্রে না কি নিজেরা আছে পড়ে নিতে। ওই যে ওটা পরের reading পেজে করে। কি কি লেখা আছে?
এটা রিডিং পড়বা খালি রিডিং পড়বা, এটা লাগবে না, এগুলা তোমার হচ্ছে ওখানে যা পড়াইছি সেগুলা এখানে দিছে। একবার রিডিং পড়বা, না হলে আমি কালকে পড়াই দিব, আজকে আর মাথায় ঢুকবে না তোমাদের। চক্র পড়াইছি তো, চক্রটা যেদিন পড়াবো ওদিন আর কিছু পড়াবো না আপু ভাবছি। হ্যাঁ, অন্বেষা বলো। আপু এটিপি থেকে এটিপি যখন হয় তখন আমার এটিপি এইচ এনজাইম কাজ করে, আর যখন এটিপি থেকে এটিপি হয় তখন কি কাইনেজ এনজাইম কাজ করে? অলওয়েজ চক্রে অলওয়েজ কাইনেস, কখনো এডিপিএস থাকবে না চক্রে। যেখানে এডিপি ভাঙুক, এটিপি হোক, এটিপি ভাঙুক, এডিপি হোক, যাই হোক, কাইনেস, চক্রে কাইনেস। আর এমনিতে নরমালি যদি রিঅ্যাকশন দেখাও এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট ইজ ইকুয়াল টু এটিপি, তখন তুমি এডিপিএস দিতে পারো, বুঝছো? জি আপু। আপু আমি এই চক্রটা বুঝিনি, আবার একটু বলবা? অবন্তী শেষমেশ ওয়েট করো, আমি বুঝিনি। ওয়েট করো, কোন জায়গায় বোঝো নাই তোমাকে লাস্টে বোঝাচ্ছে। এখন রৌনক কোশ্চেন বলো, রৌনকের কি কোশ্চেন? আপু চক- হুম। চক্রীয় ফটোফসফোরাইলেশনে প্রথম যে ইলেকট্রনটা বের হয় বিক্রিয়া কেন্দ্র থেকে, ওইটা কই থেকে আসে? ও, এটা রিঅ্যাকশন ঘটে। ধরো সূর্যের আলো পড়ার ফলে রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হলে যে কোনো রিঅ্যাকশন ইলেকট্রন উৎপন্ন হয় না? বিক্রিয়া কেন্দ্র লেখা আছে না? সূর্যের আলো আসলো পাতায়, আসার পরে সেখানে রিঅ্যাকশন শুরু হইলো, রিঅ্যাকশন শুরু হইলে কি ইলেকট্রন উৎপন্ন হবে না? কই থেকে আসবে? রিঅ্যাকশন হইলে ইলেকট্রন হবে। ধরো তুমি আলো ফেলছো পাতার মধ্যে, পাতার মধ্যে আগে যারা ছিল তাদের সাথে আলোর সাথে রিঅ্যাকশন ঘটতেছে, তাহলে রিঅ্যাকশন ঘটতে কি ইলেকট্রন উৎপন্ন হবে না? ওইভাবে উৎপন্ন হয়, বুঝছো? কেউ দেয় না, ফার্স্টে কেউ দেয় না, বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়, বিক্রিয়া কেন্দ্রে। ক্লিয়ার রৌনক? জি আপু। ছোয়া তোমার কি কোশ্চেন? আপু আরইউবিপি যে পুনরুৎপাদন হবে এটা কি গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে হবে? আর ইউপিপির পর হ্যাঁ, গ্লিসালডেট 3 ফসফেট থেকে হবে, গ্লিসালডেট তাহলে 3 সেটা তো ফসফেট 3 কার্বন, আর রাইবোলোজ হচ্ছে 5 কার্বন, বাকি 2টা কার্বন কোথা থেকে আসবে? এই দিক থেকে সাপ্লাই দিবে। এই যে দেখো না, এই যে এদিকে, এইদিকে এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা যারা আছে, ফসফেট ও হাইড্রোজেন যুক্ত হয়ে এদিক থেকে 2টা কার্বন সাপ্লাই দিবে, কার্বন যোগ করবে। দেখছো যে কার্বন যোগ, কার্বন যোগ ছাড়া তো হয় না, কারণ আমার তো 3 আচ্ছা। কার্বন আছে, আর এদিকে কার্বন যোগ হচ্ছে, এদিক থেকে আশপাশ থেকে কার্বন 2টা নিবে, তারপরে বুঝছো, বলেই দিছে কার্বন যোগ করে নিতে। ওকে, তারপরে আমাদের এখানে মুনতাহা, বলো কি কোশ্চেন? মুনতাহা ওই যে লাস্ট ক্লাসের অচক্রিয়, আপু লাস্ট ক্লাসের অচক্রিয়টা বুঝি নেই। কিসের অচক্রিয় ফসফোরিলেশন বুঝো নাই? আপু চিত্রটা বুঝি নেই। আচ্ছা, চিত্র বুঝো নাই, আমার কাছে ওই বইটা নাই, আসার সময় বইটা আনি নাই, আমি ভাবছিলাম আনা দরকার। এক মিনিট আমি তোমাকে বুঝাই দেই। আমাদের এখানে একটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, এখানে একটা বিক্রিয়া কেন্দ্র দিলাম, জাস্ট 2টা। এটা আমার 2, এটা আমার 1। 2 থেকে ইলেকট্রন উঠে যাবে, 2 থেকে কোথায় যাবে? কার্বন আছে সাইট্রোক্রোমে যাবে না নাকি? 2 থেকে সাইট্রোক্রোমে না প্লাস্টোসায়ানিনে? আচ্ছা, প্লাস্টোকুইননে যাবে। 2 থেকে প্লাস্টোকুইনন থেকে কই যাবে? প্লাস্টোকুইনন থেকে সাইটোকাইনিনে যাবে। সাইটোকাইনিন থেকে কই যাবে? প্লাস্টোসায়ানিন। পিসিতে যাবে। পিসি থেকে কই যাবে? 1 নম্বর বিক্রিয়া কেন্দ্র। পিসি থেকে 1 নম্বরে চলে যাবে, এরকম করে। তাহলে আমার একটা ইলেকট্রন 2 নাম্বার থেকে উঠে 1 নম্বরে যাচ্ছে। এখান থেকে 1 নাম্বার থেকে সবসময় ইলেকট্রন উপরে উঠে কই যায়? আপু ওখানে তো প্লাস্টোসায়ানিন আগে হবে, তারপর উপরে মনে হয় প্লাস্টোকুইনন হবে না? হবে, ঠিক করে নিও, আমার কাছে বলে উল্টাপাল্টা লাগতেছে। প্লাস্টোকুইনন জায়গায় সায়ানিন, সায়ানিন জায়গায় প্লাস্টোকুইনন, কইরা নিও, সমস্যা নাই। চিত্র ছবি তো আমি দিছি। 2টা ইলেকট্রন আসলো, 2টা ইলেকট্রন এসে আমার এখানে আসলো, এই জায়গাতে। এই জায়গা থেকে ইলেকট্রনদের উঠে কই যাবে? ফেরিডক্সিনে যাবে, ফেরিডক্সিন। ওকে, ফেরিডক্সিন এটা সরাসরি গেল ফেরিডক্সিনে, 2টা ইলেকট্রন। ফেরিডক্সিন থেকে যাবে এই জায়গায় NADPA রিডাক্টেস, NADPH রিডাক্টেস। আচ্ছা, NADPA রিডাক্টেস, রিডাক্টেসটা কনভার্ট হয়ে কি হবে? NADP হয়ে চুপচাপ বসে থাকবে। এখন আসো, এই জায়গায় কি রিঅ্যাকশন ঘটছিল? এই জায়গায় পানি ভেঙে কি তৈরি হয়েছিল? হাফ অণু অক্সিজেন, আর 2 অণু কি তৈরি হয়েছিল? 2 অণু কি হয়েছে? হাইড্রোজেন। এই 2 অণু এই জায়গায় আরো হচ্ছে আমার কিছু ইলেকট্রনও তৈরি হয়েছিল। প্রোটনের সাথে 2 অণু ইলেকট্রন হয়, তাই না? ইলেকট্রনিক ঘাটতিটা ফিল আপ করার জন্য এখানে চলে আসবে। এখানে ক্লোরিন আর ম্যাঙ্গানিজ নিছিলাম আমরা, ক্লোরিন আর ম্যাঙ্গানিজ দিছিলাম।
তাহলে এই জায়গায় দুই অণু, এই যে দুই অণু যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে, যে 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 কার সাথে যুক্ত হবে এই দুই অণু, কার সাথে যুক্ত হবে এই দুই অণু, এই যে NADP এর সাথে যুক্ত হয়ে NADPH প্লাস H প্লাস তৈরি হবে, তাই না? H প্লাস তৈরি হবে, বুঝছো? এইভাবে তৈরি হলো, এই তো আমাদের চক্র। আর এই জায়গায় আমার ADP থেকে ATP গুলো একটু একবার দেখে করে নিবা। তাহলে আমার আলটিমেটলি ইলেকট্রন গুলা কি 2 নম্বরে ফেরত আসছে নাকি ঘুরে ফিরে 1 নম্বরে চলে যায়, ফেরতই আসে নাই? 2 নাম্বার থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন 1 নম্বরে গেছে, কিন্তু 2 আর ফেরত আসে নাই, এর জন্য এটাকে বলা হয় অচক্রীয়, বুঝছো? এবার বুঝছো মুনতাহা? ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে কোশ্চেন ইকবাল। ইকবাল বলো। ইকবাল। হ্যাঁ, কি কোশ্চেন? ইকবালের কথা আমি শুনি না। আপু হুম, বুঝতেছেন? হ্যাঁ বলো। আপু রাইবোলোজ 1,5 বিসফসফেট যে লেখছেন এখানে, ওই যে খাতার মধ্যে যে লেখছেন এগুলো একটু দেখাই দেন। ও, 5টা কার্বন নাও, তুমি নিজে নিজে নাও, ছবি তুলে দিব না, ওগুলো ছবি দিলে ভালো লাগবে কিনা? এর আগে যে দিয়া গ্রুপে যে ছবি দিছিলাম না, ওই যে ইয়াতে পড়াইছিলাম, ফ্রি পড়াইছিলাম এই চ্যাপ্টারটা, গ্রুপে ছবি আছে না, ওই ছবিগুলো মিস আছে? নোট দেওয়া হয়নি ওখানে। দিছিলাম দিছিলাম, আমি ছবি তুলে দিছিলাম। আচ্ছা, ওগুলো সার্চ করে তোমাদের দিয়ে দিতেছি ওই চ্যাপ্টারটা। এটা নোট, ও এইটা না, এটা নোট এখন দিব না। আপু ওগুলো নোট আছে, এই ক্লাসগুলো হ্যাঁ, নোট করা আছে। হ্যাঁ, এই দিয়ে দিও তাহলে। এই যে এটা 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ, রাইবোলোজ এটা, হ্যাঁ, রাইবোলোজের 1 নাম্বার আর 5 নাম্বারের ফসফেট যুক্ত হবে। ফার্স্টে 5 নাম্বারে যুক্ত হয় তাহলে রাইবোলোজ 5 ফসফেট, যদি একই আসে তাহলে রাইবোলোজ 1,5 ফসফেট, বুঝছো? সব সময় যে এটা যে যত কার্বন বিশিষ্ট হয় তাহলে 3 নাম্বার আগে। আপু হ্যাঁ, বিসফসফেট কেন বলা হয়? 2টা ফসফেট থাকলে 20 ফসফেট বলে, এটা সিস্টেম, ফসফেটের সিস্টেম। 2টা ফসফেট থাকলে 20 ফসফেট, বুঝছো? তো ডাই না। বুঝছি, জি আপু। ওকে, তাহলে এইটুকু হয়ে গেলে আমাদের এখন কোশ্চেন রবিউন্নেসা সাদিয়া বলবে, বলো। রবিউন্নেসা সাদিয়া, নাই তুমি? আপু বলো। 295 পৃষ্ঠার মধ্যে ফটো সিস্টেমে 3টা অংশ বলছে, হ্যাঁ, একটি বিক্রিয়া কেন্দ্র, আর তারপর হচ্ছে কয়েক শত অ্যান্টেনা পিগমেন্ট, আর একটি প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা। এটা ফার্স্টের দিকে যে প্যারাটা আছে ওইখানে বলছে। তারপর আবার ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 লেখার পরে আবার এখানে বলছে প্রতিটি ফটো সিস্টেমের 3টি অংশ থাকে, ওখানেও আবার বলছে আলোক শোষণ অংশ, তারপর বিক্রিয়া কেন্দ্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখন দুটোটা কি সেম কথা? আচ্ছা, না, দুইটাই সেম কথা নেই। ট্রান্সপোর্ট চেইনটা তোমার চক্র, এটা ঠিক আছে, ইলেকট্রন গ্রহীতা দিয়ে কাটাই দেওয়া যাবে। আর একটা বলছে কি শ্বসন অংশ, এই জায়গায় তো বিক্রিয়া কেন্দ্র থাকে, বিক্রিয়া কেন্দ্র, ইলেকট্রন গ্রহীতা আর অ্যান্টেনা পিগমেন্ট থাকে। শ্বসন অংশটা তো এই জায়গায় থাকে না। শ্বসন অংশ আবার কই থেকে আসলো? শ্বসন অংশ দিছে বইতে? হ্যাঁ, 295 না, তুমি পৃষ্ঠায়। অ্যান্টেনা পিগমেন্ট পড়ো, শ্বসন অংশটা বাদ দাও। শ্বসন অংশটা বাদ দাও আপাতত, এখানে শ্বসন রিলেটেড কোনো কিছু কথা হইতেছে না। অ্যান্টেনা পিগমেন্ট ইলেকট্রন পর্যন্ত থাকবে। ট্রান্সপোর্ট চেইন, শুধু বিক্রিয়া হ্যাঁ, কেন্দ্রটাই মিল আছে দুইটা লাইনের সাথে, কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও কিন্তু ওই প্রথমটাতে নাই। সমস্যা না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তুমি বলতে পারো, ইলেকট্রন গ্রহীতা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে যায়, ইলেকট্রন গ্রহীতার কাছে তাহলে ইলেকট্রন, কয়টা অংশ থাকে বলবো? 3টা অংশ বলবা, 3টা অংশ, তিনটাই, তিনটাই 3টা অংশ। কি? ওই তুমি বলবা হচ্ছে ফার্স্টে 3টা বলবা, বিক্রিয়া কেন্দ্র, ইলেকট্রন গ্রহীতা আর হচ্ছে পিগমেন্ট। তবে ইলেকট্রন গ্রহীতা যেটা যায় সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্য দিয়ে যায়। ইলেকট্রন গ্রহীতার জায়গায় তুমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলতে পারো, এইটুকুই। আর শ্বসন টসন অংশ বলা লাগবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে আপু। জি আচ্ছা, ঈশা, ঈশা তোমার কি কোশ্চেন? ঈশা। মিস আমি চক্রটা বুঝি। আচ্ছা, চক্র বুঝাবো। আদ্রিতা আসো? আদ্রিতা, আয়েশা তোমার কি কোশ্চেন? সরি, তোমার কি অবন্তী, আমার ফ্রেন্ডের নাম আদ্রিতা অবন্তী, বুঝছো? এলি আমি তোমার আদ্রিতা অবন্তী বলে ফেলছি। অবন্তী, অবন্তী আর ঈশা বুঝবা। আর আয়েশা তোমার কি কোশ্চেন? চক্র? না আপু, তোমার কাছে কি অন্য রাইটারের বই আছে?
না, আমার কাছে বই থাকে অন্য রাইটারের, কিন্তু লাগতেছে না তো। তুমি কেন অন্য রাইটার কেন? ওই যে ম্যাডাম বলছে কি, এই যে লুন্ডেগারের মতবাদটা আছে না, ওটা অন্য বই থেকে পড়তে, এই বই একটু হার্ড আছে, মানে গুছায় আমরা লিখতে পারছি না, এই জন্য বললাম। কোন বই থেকে পড়ছো? তুমি কালেক্ট করো, কালেক্ট করে আমাকে বিলকিস দিয়ে দিও। বিলকিস বুঝতে পারছো বানু, আমি তারপরে গাজী আজমল স্যার, এগুলা এই জন্য বললাম তোমার কাছে আছে কিনা। বিলকিস বানু টানু পড়া লাগবে না, বানু টানু পড়া জীবন বানু হয়ে যাবে। এত বানু পড়ে লাভ নাই। হাসান পড়ো আর হচ্ছে আজমল হ্যাঁ, পড়ো। তো বোটানির ক্ষেত্রে হাসান পড়ে আজমল টাচ করতে পারো, আর কিছু টাচ করার টাইম নাই। ওটা না, হ্যাঁ, জাস্ট ওটাই মতবাদটাই মানে বুঝতে পারছি না, মানে গুছায় মতবাদ লিখতে পারছি না, বুঝতে। লুন্ডিগর মতবাদ জীবনে আসে নাই কা, জীবনে আসে না, আসবেও না। এত বড় বড় চক্রবাদ দিয়ে লুন্ডিগর মতবাদ নিয়ে বসে থাকবে না টিচাররা, বুঝছো? লুন্ডিগর মতবাদ আমি যতটুকু পড়াইছি ওইটুকুই এনাফ। ওইটা বুঝতে যায় তুমি এত বড় বড় চক্র যদি স্কিপ করো, আর পরীক্ষা যদি আসে যে ক্যালভিন চক্র বা চক্রীয় ফসফোরিলেশন ম্যাম বলছো যে আসবে, এই জন্য বললাম আসতে পারে। ম্যামের মনে হয়েছে হয়তো বা। আচ্ছা যাই হোক, ওইটা তুমি আমি যে বইতে যা আছে ওইটুকুই পড়ো। আসতে পারে, তোমার পড়া লাগবে না, আজকে পড়া লাগবে না, ওইটা পড়া এগুলো ভুলে যাও না। যেটা ইম্পর্টেন্ট সেটা পড়াচ্ছে। আমি যদি ওটা আসতো তাহলে ওইটা তোমাদের একদম ডিটেলস বোঝাই দিতাম 4-5টা বই মিলায়। এবার আমি পড়াবো আবার ক্যালভিন চক্র। তুমি যদি ইয়া ম্যাডামের বই থেকে কালেক্ট করতে পারো তাহলে দিও সবাইকে, বুঝছো? তুমি কালেক্ট করে সবাইকে দিও। আপু, হ্যাঁ একটা কথা বলি। বলো। ওই আপনি কেমিস্ট্রি যে ব্যাচটা শুরু করতেছেন, ওটার জন্য কোনো গ্রুপ খুলেন নাই? হ্যাঁ খুলছি তো। তো আমাকে অ্যাড দেন নাই যে? তুমি কে? আমি অ্যাডমিট হয়েছি তো, আমি রবিউন্নেসা। ও আমাকে বললো, নক দিয়ে অ্যাড করে দিবো না? হ্যাঁ, নক দিছি আপনাকে। আচ্ছা আচ্ছা, তোমার মেসেজ হয়তো বা চেক কি করি নাই আমি আজকে। এই দৌড়াদৌড়ি তো অনেক, চেক করা নেই, দিব না করে, না দিলে আচ্ছা, বইলো। আপু আচ্ছা চক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে কি মানে ওটা হওয়ার পরে কি খাদ্য উৎপাদন হয় না উদ্ভিদে? খালি এটিপি উৎপন্ন হয়। চক্রীয় অচক্রিয়তে এটিপি এনএডিপিএস এগুলো উৎপন্ন হয়। আত্তীকরণ শক্তি উৎপন্ন হয় জাস্ট। ওই শক্তি কাজে লাগাইয়া ক্যালভিন চক্র খাদ্য তৈরি করে, বুঝছো? চক্রীয় অচক্রিয়তে তো খাদ্য তৈরি হয় না। চক্রীয় অচক্রিয়তে কার্বন বিজারণ হয় না। ওই যে কার্বন যে বিজারণ না হলে শক্তিটা খাদ্য তৈরি উৎপন্ন হয়? হয় সেটা বলছিলাম, কারণ হচ্ছে এনএডিপি এইচ প্লাস যেটা হয় সেখানে তো আমার শক্তিটা বেশি উৎপন্ন হচ্ছে। তাহলে চক্রীয় যাদের মধ্যে হচ্ছে তারা কি কম পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে কিনা? হ্যাঁ, চক্রীয় যাদের হচ্ছে তাদের বেশি পরিমাণে খাদ্য তৈরি হয় না। তাদের খাদ্য অনেক কম পরিমাণে তৈরি হয়, যেটা নিজেদের খেয়ে আর কাউরে দেওয়ার মতো অবস্থা। একটা শৈবাল তোমাকে কোনো খাদ্য দেয়, তুমি শৈবাল থেকে সর্বোচ্চ নিতে পারো, শৈবালকে কনভার্ট করে খাদ্য বানাইতে পারো। কিন্তু নর্মালি আমাদের জীব জগৎ বেঁচে থাকার জন্য কি শৈবালের খাদ্যই দরকার? শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া এদের খাদ্য কি দরকার? দরকার না তো, তাই না? ওদের যে অল্প পরিমাণে খাদ্য সেটা দিয়ে কারো খাদ্যের চাহিদা মেটানো সম্ভব না। কিন্তু আমাদের যে অচক্রীয় ফসফোরাইলেশন, এটা দিয়ে কিন্তু জীব জগতের পুরা খাদ্য চাহিদা মিটতেছে, তাই না? বোঝা গেছে? জি আপু। খালি এটিপি তৈরি হয়, অল্প পরিমাণে খাদ্য তৈরি করতে পারে। হ্যাঁ ঠিক ধরছো। আচ্ছা আমরা আবার চক্রটা ব্যাক করতেছি, হ্যাঁ আবার পড়াচ্ছি। আমার পাতায় আছে রাইবোলোজ 1,5-20 ফসফেট বা রাইবোলোজ 5 ফসফেট থেকে 1,5-20 ফসফেট, হ্যাঁ 5 কার্বন বিশিষ্ট। অবন্তী আমার সাথে কথা তাল মিলাও। অবন্তী আসো না? অবন্তী আর ঈশা। আচ্ছা আমার পাতায় কি আছে? পাতায় আছে রাইবোলোজ 1,5-20 ফসফেট, আর ইউবিপি বলা হয় এটাকে। এই পাঁচ কার্বন বিশিষ্ট জিনিসের সাথে যদি একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তাহলে 5 কার্বন বিশিষ্ট যৌগটা কয় কার্বন বিশিষ্ট হয়ে যায়? 6 6 কার্বন। কার্বন। 6 কার্বন। ওকে, 6 কার্বন বিশিষ্ট যেটা সেটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। এটা হওয়ার সময় একটা এনজাইম কাজ করে, রুবিস্কো। অস্থায়ী কিটো অ্যাসিডটা 6 কার্বন, এটা অস্থায়ী ভেঙে যাবে পানি দ্বারা, ভেঙে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হবে। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 অণু তৈরি হবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমি 2 অণুকে তোমার হচ্ছে আরো 2 অণু বানাইতে পারি একই জিনিস, শুধু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড একটা ফসফেট যুক্ত করে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড বানাবো। কেন 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড? কেন বলো তো ঈশা? 20 কেন? কারণ এখানে দুইটা আছে। কারণ মিস দুইটা ফসফেট, এর জন্য। ওকে আচ্ছা, 1,3-20 ফসফেট, 1 নম্বরে যুক্ত হয়েছে ফসফেট। ওকে, 2 কার্বন থেকে আমি 3 কার্বন বিশিষ্ট গ্লিসারলডিহাইড তৈরি করতে পারি, একটা অণু দিয়ে আরেকটা অণু দিয়ে কিটোন তৈরি করতে পারি, অ্যালডিহাইড আর কিটোন। এই যে 2 অণু, 2 অণুর এক অণু হচ্ছে গ্লিসারলডিহাইড, আরেক অণু হচ্ছে কিটোন। 3 3 3 3 6 6 একটা ফসফেট, একটা ফসফেট, 2টা ফসফেট। তাহলে 6 কার্বনের কত কততে ফসফেট যাবে? প্রান্তে আর শুরুতে, তাই না? ফার্স্টে যাবে 6, তারপর কততে? একে। তাহলে 1/6-20 ফসফেট। 1/6-20 ফসফেট থেকে আমাদের একটা ফসফেট চলে যায়, কত হবে? ফ্রুক্টোজ 6 ফসফেট, একটা ফসফেট বের হয়ে যায়।
এইটুকু বুঝছো ঈশা? ফ্রুক্টোজ 6 ফসফেট পর্যন্ত? আচ্ছা এইটুকু ফ্রুক্টোজ 6 ফসফেট এই জায়গায় থামি, আমরা এদিকে যাই, পরে এদিকে আসবো না। ফ্রুক্টোজ 6 ফসফেট 6 কার্বন বিশিষ্ট। এদিকে আমার ছিল গ্লিসারলের 3 কার্বন, এই দুইটা মিলে কত কার্বন হয়? এটার এটা এটার এটা 9। এখন 9 কে চাইলাম আমি দুইটা ভাগে ভাগ করতে, 9 কে আমি কত 4 আর 5 করতে পারি না দুই ভাগে ভাগ করার জন্য? পারি। আচ্ছা 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোস, যেহেতু এই জায়গায় দুইটা ফসফেট আছে, একটা ফসফেট এই জায়গায় একটা ফসফেট, এই জায়গায় একটা ফসফেট, তাই না? দুইটা ফসফেট, তাহলে এটার একটা ফসফেট দিয়ে দিই। 4 কার্বন বিশিষ্ট, তার লাস্টে 4 কার্বনের সাথে ফসফেট, 4 ফসফেট। আর 5 কার্বন বিশিষ্ট জাইলোলোজ, জাইলোলোজে 5 নম্বর কার্বনের সাথে ফসফেট, জাইলোলোজ 5 ফসফেট। জাইলোলোজ 5 ফসফেট থেকে কি ফসফেট বানাবো? জাইলোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5। হ্যাঁ, রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 5 ফসফেট থেকে কত? আবার আমরা যদি আরেকটা ফসফেট যুক্ত করি তাহলে 5 কার্বন বিশিষ্ট 5 নম্বরে আছে, আবার একটা কই যাবে আরেকটা? যেহেতু 5 কার্বন 5 এ যাবে আর 1 নম্বরের পদে। তাহলে রাইবোলোজ 1,5 বিসফসফেট, 1,5 বিসফসফেট থেকে আবার কাহিনী শুরু। এইটুকু বুঝছো না? এই জায়গায় যে ফ্রুক্টোজ ছিল সেই ফ্রুক্টোজটা চাইলে গ্লুকোজ হতে পারে, গ্লুকোজ 6 ফসফেট হতে পারে, গ্লুকোজ 6 ফসফেট থেকে 6 নম্বর কার্বনের ফসফেটটা 1 নম্বর কার্বন আসে, গ্লুকোজ 1 ফসফেট হয়ে যায়। তারপরে ইউডিপি গ্লুকোজ, এডিপি গ্লুকোজ, ব্যাস। বুঝছো? দেখো তো এবার। আপু বলো। আপু এখানে কি প্রথমে এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, তারপর এডিপি থেকে ফসফেট তৈরি হয়? হ্যাঁ, এটিপি ভেঙে এডিপি, এডিপি হওয়ার সময় ফসফেট হয়ে যায়, 3 ফসফেটটা 2 ফসফেট হয়ে যায়। বুঝছো? জি এটিপি তো ট্রাইফসফেট ভাঙা যদি ডাইফসফেট হয় তাহলে একটা ফসফেট বের হবে না? তখন বের হয়। ওইটা যে আমরা জমাইছিলাম টাকা, এখন আমরা খাদ্য তৈরিতে খরচ করতেছি, এরকম ব্যাপারটা। এটিপি কে জৈব মুদ্রা বলে না? আমরা আমাদের চক্র জমাইছিলাম না একদম ফার্স্টের দিকে, জমানোর পরে সেই জমানো এটিপি এখন আমরা কি তৈরিতে খরচ করতেছি? জমানো এটিপি এখন আমরা ক্যালভিন চক্রে এসে খরচ করতেছি। ওকে, খাদ্য তৈরিতে। আপু এখানে যে এনজাইম গুলোর নাম দিয়েছে সবগুলো এনজাইমের নাম লিখতে হবে পরীক্ষা লেখার সময়? না লিখলেও সমস্যা নাই, আগে চক্র লেখো, রুবিস্কো মনে রেখো ভালো করে। তারপরে এটিপি থাকলে চোখ বোঝা কাইনেস, এটিপি আছে কাইনেস, তারপরে যে এনএডিপিএস বা কিছু থাকলে সেখানে চোখ বোঝা ডিহাইড্রোজিনেস। আর কিটোন তৈরি করার সময় অ্যালডোলেজ লাগে, এই এনজাইমটা কমন, বাদ বাকি না দিলেও কিছু নাই। এদিকে ট্রান্সকিটোলেজ, সিপিমারেজ, তুমি কয়েকবার ট্রাই করলে পারবা এটা এনজাইম গুলা, কয়েকবার ট্রাই। মিস এনজাইমের কথাটা একটু আরেকবার বলেন তো, লিখবো। এটিপি এডিপি দেখলেই কাইনেস যে কোনো জায়গায়, এনএডিপিএস এগুলা দেখলে ডিহাইড্রোজিনেস যে কোনো জায়গায়, এখানেই না খালি, আর সামনে অনেক রিঅ্যাকশন করবো আমরা, এগুলাতেও থাকবে। তারপরে আমাদের হচ্ছে রুবিস্কো এনজাইমটা মনে রাখা লাগে, রুবিস্কো না দেখলে, এটা তো 1 নম্বর এনজাইম, এটা ছাড়া উপায় নাই। তারপরে আর বাদ বাকি না দিলেও চলে। এখানে ফ্রুক্টোজ থেকে জাইলোলোজ, ট্রান্সকিটোলেজ, আর যেহেতু জাইলোলোজ আর রাইবোলোজ পরস্পর আইসোমার বা ইপিমার, তাই ইপিমারেজ মনে থাকবে। বুঝছো? একটু ট্রাই করো। তবে কমপক্ষে 3-4টা তো দিতে হবে, কাইনেস, ডিহাইড্রোজিনেস, রুবিস্কো, এগুলো দিতেই হবে। বাকিগুলো ভুলে গেলে সমস্যা নেই, তোমার চক্র কাটবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই চলে যাও, বাসায় পড়াশোনা করো, চক্রটা ভালো করে 3-4 বার খাতায় লিখো, তারপর নিজে নিজে একবার বলো, দেখবা পারবা। আচ্ছা, আল্লাহ হাফেজ।